হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ডিজিটাল ক্লাসে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বাংলা সেকেন্ড পার্ট ক্লাসে আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের বানান অধ্যায়। এই বানান অধ্যায়টা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সব ধরনের পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে, কখনো বানান শুদ্ধিকরণ অথবা নিচের কোন বানানটা ভুল, নিচের কোন বানানটা সঠিক, এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসে। আজকে আমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে করার চেষ্টা করব। আপনারা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমরা বানান পড়ব, শুরুতেই কিছু জিনিস যেগুলো আমরা প্রায়শই ভুল করি, আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোই আলোচনা করব যেগুলো বারংবার এসেছে পরীক্ষায়। দেখেন, আমরা এখানে লিখে রেখেছি বানানে ইকার আর বানানে হচ্ছে ওকার। খেয়াল করেন, এক পাশে লেখা আছে ইকার আর এক পাশে লেখা আছে ওকার, অর্থাৎ বানানে কখন ইকার হয় আর বানান কখনে ওকার হয়। আমরা স্পষ্টভাবে লিখেছি ভাষা ও জাতির নামে, ভাষা ও জাতির নামের শেষে সবসময় কি হবে? ইকার হবে। আর একবার বলি, ভাষা কিংবা জাতির নামের শেষে অবশ্যই কি হবে? ইকার হবে। আমরা এখানে লিখে রেখেছি ইরানি, বাঙালি, ইংরেজি। এই বানানটা খেয়াল করেন, আমরা অনেকেই কিন্তু এই বানানটা দীর্ঘ ইকার দিই, কিন্তু বানানটা অবশ্যই হ্রস্ব ইকার হবে, কারণ এটা কিসের নাম? ভাষার নাম। আমরা বলছি ভাষা কিংবা জাতির নামের শেষে কি হবে? হ্রস্ব ইকার হবে। এখন আসেন, আর কোথায় হ্রস্ব ইকার হতে পারে? আলি প্রত্যয়যুক্ত শব্দে কি হবে? হ্রস্ব ইকার হবে। আলি প্রত্যয়যুক্ত শব্দ গঠন করে অবশ্যই শব্দটা বিশেষণ হয়, অর্থাৎ আলি প্রত্যয়। দেখেন, আলি এইখানে কি আছে? ই আছে। এই ইটাই শব্দের শেষে হবে। সোনালি ই, চৈতালি ই, পূবালি ই, মেয়েলি ই, রূপালি ই। যে কোনো শব্দে যদি আলি প্রত্যয় যুক্ত হয় তাহলে সবার শেষে সেখানে অবশ্যই কি থাকবে? ই থাকবে। যাই হোক, এখন আসেন বানানে ওকার কখন হবে? ক্রিয়াপদের শেষে ওকার হয় না। ক্রিয়াপদের শেষে কি হয় না? ওকার হয় না। কেন হয় না? দেখেন, আমরা যদি বলি ধর, কর, পর, এগুলো কি আমরা বলি ধরো, করো, পরো? বলি না, কিন্তু আমরা বলি ধর, কর, পর। এই কারণে এখানে কি হয় না? ওকার হয় না। কিন্তু অনুজ্ঞায় অবশ্যই সামান্যতম হলেও কি হয়? ওকার হয়। অনুজ্ঞা আমরা কাকে বলি? বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে তাহলে আমরা কি বলি? অনুজ্ঞা বলি। যেমন আমি যদি বলি যে কাজটি করো, কাজটি করো, তাহলে এইখানে কি করা হচ্ছে? আদেশ করা হচ্ছে। অর্থাৎ এই ক্রিয়াপদগুলোতেই যখন আবার অনুজ্ঞায় ব্যবহার করা হবে তখন কিন্তু ওকার হবে, কিন্তু ডিরেক্ট যখন কি হবে? ক্রিয়াপদে আসবে তখন ওকার হবে না। আর একটা জিনিস, আনো প্রত্যয়যুক্ত শব্দে অবশ্যই কি হবে? ওকার হবে। আনো, এখানে খেয়াল করেন, আনো ও আছে। এখানে যেমন ছিল আলি ই, এই কারণে শব্দের শেষে কি হয়েছিল? ই হয়েছিল, ই হয়েছিল। আবার ঠিক একইভাবে এখানেও কি আছে? আনো ও আছে, এখানেও কি হবে? ওকার হবে। এই যে শেখানো, পাঠানো, খাওয়ানো, নামানো ইত্যাদি। তাহলে দেখেন, আমরা বুঝলাম কখন ইকার হবে আর কখন ওকার হবে, কখন ইকার হবে না, কখন ওকার হবে না। আমরা আবার বলি ভাষা এবং জাতি এই দুটার নামের শেষে অবশ্যই কি হবে? হ্রস্ব ইকার হবে। একইভাবে আলি প্রত্যয়যুক্ত যে কোনো শব্দে কি হবে? হ্রস্ব ইকার হবে। আবার যদি আমরা ওকারের কথা বলি, ক্রিয়াপদের শেষে ওকার হয় না, কিন্তু ওই ক্রিয়াপদগুলো যদি আমরা কি বলি? অনুজ্ঞায় ব্যবহার করি, তাহলে তো কিন্তু সেখানে কি হবে? ওকার হবে। আবার আনো প্রত্যয় যদি কখনো শব্দে ব্যবহার করা হয়, আনো ও, এই যে ওকারটা আছে সেটা অবশ্যই শব্দে কি হবে? ওকার হিসাবে ব্যবহৃত হবে। তাহলে আমার মনে হয় স্পষ্টভাবে বোঝা গেছে বানানে ইকার আমরা কখন দেব, বানানে ওকার আমরা কখন দেব। এখন আসেন আমরা একটু অন্যভাবে পড়ি। আমাদের এখানে আমরা এখন বানানে মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহার পড়ব, বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব এর ব্যবহার পড়ব। এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এখন একটু দেখেন, আমরা বলতেছিলাম বানানে কি? মূর্ধন্য। কাটি দাও। দেখেন, বানানে আমরা একটু আগে পড়লাম ইকার এবং ওকারের ব্যবহার। এখন বানানে রেপের ব্যবহার। এটা খুব মজার ব্যাপার। এই লাইনটাই পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়, যে কোন বর্ণের পরে বর্ণের দ্বিত্ব হয় না, বা কোন চিহ্নের পরে বর্ণের দ্বিত্ব হয় না। দেখেন, রেপের পরে কোনো বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। দ্বিত্ব হয় না বলতে দুইবার উচ্চারণ হয় না। অর্থাৎ আপনি শব্দে রেপ ব্যবহার করবেন কিন্তু আবার দুইটা ব্যঞ্জন বর্ণ ইউজ করবেন, সেটা হবে না। যেমন আমরা বলি কার্য, এই বানানটা ঠিক, কিন্তু আপনি যদি বলেন কার্য, এইটা বানান কিন্তু ভুল। আপনি যদি বলেন নির্ঝর, নির্ঝর বানানটা কিন্তু ঠিক আছে, কিন্তু যখন আপনি এভাবে বলবেন নির্ঝর, সেটা কিন্তু হবে না। অর্থাৎ রেপের পরে কোনো ব্যঞ্জনেরই দ্বিত্ব হবে না। এই হলো কথা। তাহলে বানানে রেপের ব্যবহার হচ্ছে রেপের পরে কোনো বর্ণের দ্বিত্ব হয় না। কার্য তাহলে শুধুমাত্র একটা জ, নির্ঝরে শুধুমাত্র একটা ঝ। এখন আমরা বানানের বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো একটু আলোচনা করবো ইনশাল্লাহ।
দেখেন আমরা এখন নত্যবিধান এবং সত্যবিধান পড়ব, অর্থাৎ শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার আর একটা হচ্ছে মূর্ধন্য এর ব্যবহার। নত্যবিধান সত্যবিধান কি এটা একটু বলে নেই। নত্যবিধান বই অনুযায়ী বলা হয়ে থাকে যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার, কার বানানে? তৎসম শব্দের বানানে। একইভাবে সত্যবিধান কাকে বলা হয়েছে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার, অর্থাৎ শুধুমাত্র তৎসম শব্দের বানানে কি কি ব্যবহৃত হবে? মূর্ধন্য ব্যবহৃত হবে এবং মূর্ধন্য স ব্যবহার করা হবে। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে যতগুলো মূর্ধন্য স এবং মূর্ধন্যযুক্ত শব্দ আছে সবগুলোই কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। যাই হোক, তাহলে তৎসম শব্দের বানানের নিয়মকে আমরা তৎসম শব্দের বানানে মূর্ধন্যের নিয়মকে আমরা কি বলবো? নত্যবিধান। আর তৎসম শব্দের বানানে মূর্ধন্য স-এর ব্যবহারের নিয়মকে আমরা বলবো কি? সত্যবিধান। এখন তৎসম শব্দের বানানে তো হবেই, এখন মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং মূর্ধন্য স কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা এখন সেটা একটু আলোচনা করব। খেয়াল করেন, আমরা বইয়ে পড়েছি যে টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন সবসময় কি হবে? মূর্ধন্য হবে। আর একবার বলি, টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন সবসময় কি হবে? মূর্ধন্য হবে। একইভাবে টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত স সবসময় কোন স হবে? মূর্ধন্য স হবে। আবার তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন সবসময় কি হবে? দন্ত ন হবে। এখানে বলা হয়েছে তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত স সবসময় কি হবে? দন্ত স হবে। এখন আসেন 3 নম্বরে বলা হয়েছে স্ববর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত স সবসময় কি হবে? তালব্য স হবে। এটা বইয়ের কথা, বই এভাবে বলছে। এখন আমরাও এভাবে পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে কেন টবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য হবে, কেন তবর্গীয় বর্ণের সঙ্গে দন্ত না হয়, কেন টবর্গীয় বর্ণের সঙ্গে স যুক্ত হলে মূর্ধন্য স হয়, কেন তবর্গীয় বর্ণের সঙ্গে দন্ত স হয়, আবার কেন স্ববর্গীয় বর্ণের সঙ্গে দন্ত স কিংবা মূর্ধন্য স না হয়ে কেন তালব্য স হয়। এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা এই কারণগুলো প্রপারলি জানি তাহলে আমরা শব্দ দেখলে ইনশাল্লাহ এগুলো বানান ঠিক করতে পারবো। কারণগুলো একটু দেখেন, খেয়াল করেন। আমরা বলছিলাম টবর্গীয় বর্ণ, টবর্গীয় বর্ণ কয়টা? এই 5টা, ট ঠ ড ঢ মূর্ধন্য। আবার তবর্গীয় বর্ণ হচ্ছে ত থ দ ধ দন্ত ন। স্ববর্গীয় বর্ণ হচ্ছে চ ছ জ ঝ ইউ। এখন আসেন কেন টবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য হয়। খেয়াল করেন, টবর্গীয় বর্ণের শেষে কি আছে? মূর্ধন্য আছে। আবার তবর্গীয় বর্ণের শেষে কি আছে? দন্ত ন আছে। এখন খেয়াল করেন টবর্গীয় বর্ণের শেষে মূর্ধন্য কেন হচ্ছে? কারণ টবর্গীয় বর্ণের শেষে কি আছে? মূর্ধন্য আছে। এই কারণে টবর্গীয় যে যুক্ত বর্ণগুলো আছে এই বর্ণগুলোর সঙ্গে যদি কোনো ন হয় তাহলে অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। আবার ত থ দ ধ দন্ত ন। এখানে খেয়াল করেন তবর্গীয় বর্ণের সবার শেষের বর্ণটার নাম হচ্ছে দন্ত ন। এই কারণে তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন সবসময় কি হবে? দন্ত ন হবে। এখন আপনি বলতে পারেন ঠিক আছে যে টবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য আছে এই কারণে আমরা টবর্গীয় বর্ণের সঙ্গে সবসময় মূর্ধন্য দেব, কিন্তু টবর্গীয় বর্ণের শেষে তো মূর্ধন্য স নাই, তাহলে কেন আমি টবর্গীয় বর্ণের শেষে মূর্ধন্য স দেবো? কেন দেবেন? দেখেন, আপনি এইটা উচ্চারণ করলেন কি? মূর্ধন্য। এখন যদি এইটা উচ্চারণ করেন এটার নাম কি? মূর্ধন্য স। এইটা উচ্চারণ করলে কি হচ্ছে? দন্ত ন। এটার নাম কি? দন্ত স। এখন খেয়াল করেন এই যে এটা যে জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ঠিক একই জায়গা থেকে কিন্তু মূর্ধন্য স উচ্চারিত হচ্ছে, অর্থাৎ নামের সঙ্গেই বোঝা যাচ্ছে মূর্ধন্য মূর্ধন্য স, মূর্ধন্য মূর্ধন্য স। এটাও মূর্ধা থেকে আসতেছে, এটাও মূর্ধা থেকে আসতেছে। দন্ত ন দন্ত স, এটাও দাঁতে লাগে আর এটাও দাঁতে লাগে, অর্থাৎ এটা উচ্চারণ করতেও আমরা দাঁত ব্যবহার করি, এটা উচ্চারণ করতেও আমরা দাঁত ব্যবহার করি। তাহলে ঠিক আছে, টবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য হয় কারণ মূর্ধন্য হচ্ছে, স হচ্ছে কারণ মূর্ধন্য স হয় এইটার নামের কারণে। একইভাবে তবর্গীয় বর্ণের সঙ্গেও হচ্ছে, কিন্তু স্ববর্গীয় বর্ণের সঙ্গে কেন তালব্য স হচ্ছে? তাই তো, কেন হচ্ছে দেখেন, স স জ ঝ ইউ এই বর্ণগুলোকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী কি বর্ণ বলি? তালব্য ধ্বনি বলি। কি বলি? তালব্য ধ্বনি। খেয়াল করেন যদি আমরা স্ববর্গীয় বর্ণগুলোকে তালব্য ধ্বনি বলি তাহলে এই ভদ্রলোকের নাম কি? তালব্য স। তাহলে তালব্য ধ্বনি তো তালব্য সর সঙ্গেই যাবে, কিংবা তালব্য স তো তালব্য ধ্বনির সঙ্গেই যাবে। আমরা যদি এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী বলি এগুলোকে আমরা বলি কি? দন্তধ্বনি। আর উপরেরগুলোকে আমরা কি বলি? মূর্ধন্য ধ্বনি। দেখেন নামকরণের সঙ্গে মিল আছে। এই মূর্ধন্য ধ্বনিগুলোই কিন্তু টবর্গীয় বর্ণের সঙ্গে গিয়েছে বা মূর্ধন্য স সাথে গিয়েছে। আবার তবর্গীয় বর্ণগুলো কিন্তু আমরা কি বলি? দন্তধ্বনি বলি, এই জন্য দন্তন এবং দন্ত স এর সঙ্গে গেছে। ঠিক একইভাবে তালব্য ধ্বনির সঙ্গে কি আছে? চ ছ জ ঝ ইয় এগুলো তালব্য ধ্বনি, এই কারণে এগুলোর সঙ্গে উচ্চারিত বা বানানে যদি কোনো স ব্যবহার করি আমরা তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে? তালব্য স ব্যবহার করতে হবে। এখন আসেন প্রত্যেকটারে একটা করে উদাহরণ দেখি। আমরা টবর্গীয় বর্ণের সঙ্গে যদি কোনো ন হয় কি বলছিলাম? মূর্ধন্য। যদি আমরা বলি ঘন্টা,
ঘন্টা। খেয়াল করেন এইখানে কিন্তু ট বর্গীয় আছে, ট বর্গীয় বর্ণের সঙ্গে কি হয়, মূর্ধন্য হয়। এইখানে যদি আপনি মাত্রা দেন তাহলেই দন্তন্য হবে, তখন কিন্তু বানানটা ভুল হবে। অর্থাৎ আপনি যদি এই রকম করে এইটা দেন, এইটা দিলেই কিন্তু মাত্রা হবে, আর মাত্রা হলেই কি হবে, দন্তন্য হবে। দন্তন্য হলে বানানটা কি হবে, ভুল হবে, শুধু ট হবে। যদি বলি কাণ্ড, ড, এই যে দেখেন ড আছে, তাহলে তার সঙ্গে যুক্ত না অবশ্যই কী হবে, মূর্ধন্য হবে। মনে হয় বোঝা গেল। এখন আসেন, তাহলে মূর্ধন্যস্ব কখন হচ্ছে, কষ্ট, ট বর্গীয় বর্ণের সঙ্গে কোন স হওয়ার কথা, মূর্ধন্যস্ব হওয়ার কথা হয়েছে। আমি যদি বলি ওষ্ঠ, ঠ আছে, এটাও কি ট বর্গীয় বর্ণ, এই কারণে এটার সঙ্গে কি হবে, মূর্ধন্যস্ব হবে। মনে হয় বোঝা গেল। এখন আসেন, ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত না সবসময় দন্ত না হবে। আমরা কি বলি, বন্ধু। খেয়াল করেন, বন্ধু বানানে কি আছে, দন্তন্য না মূর্ধন্য আছে, দন্তন্য আছে। কেন আছে, কারণ এই যে ত থ দ ধ, ধটা কোন বর্গের বর্ণ, ত বর্গের বর্ণ, এই কারণে এসটার সঙ্গে নটা অবশ্যই কি হবে, দন্তন্য হবে। এখন আসেন, ক্রন্দন, একই ঘটনা, দ আছে, দটা কোন বর্গের বর্ণ, ত বর্গের বর্ণ, এই কারণে এখানে কি হবে, দন্তন্য হবে। যদি আমি বলি স্থান, স্থান, এখানে কি আছে, দন্ত শয় থ, এই যে থ আছে, থটা কোন বর্গের বর্ণ, ত বর্গের বর্ণ, এই কারণে স হলে কোন স হবে, দন্তস্ব হবে, হয়েছে। একইভাবে এখানে আরও উদাহরণ দিতে পারেন আপনারা, ব্যবস্থা, অবস্থা ইত্যাদি, সবগুলোতে অবশ্যই কি আছে, দন্তস্ব হয়েছে। কেন হয়েছে, কারণ এখানে ত বর্গীয় বর্ণ আছে। এখন আসেন, স বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত স কেন তালব্য স হয় সেটা আমরা বলেছি। এখন উদাহরণ দেখি, নিশ্চিত। আপনি যদি নিশ্চিত বানানটা, ব্যাপারটাকে আমরা সহজভাবে বোঝার জন্য এভাবে লিখতে পারি যে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন। আমরা এখানে অবলিক দিয়ে বা স্ল্যাশ দিয়ে লিখেছি মূর্ধন্যস্ব, এখানে লিখেছি দন্তস্ব। দেখেন আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে, আমরা জানি ইসলামী শরিয়া মোতাবেক একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে, সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারে। খুশি হওয়ার কিছু নেই, সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারে, তবে যদি প্রথম স্ত্রী অনুমতি দেয় এবং ভরণ পোষণের সক্ষমতা থাকে বা সক্ষমতা থাকে তখন। তাহলে যাই হোক, সেটার সঙ্গে আমাদের নত্য সত্য বিধানের কী সম্পর্ক সেটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ আমরা ধরে নিলাম যে ইনি হচ্ছে বর, আবার ধরে নিলাম ইনি এখানে হচ্ছে বর, তাহলে এই মূর্ধন্য যদি বর হয়, এনার ওয়াইফ কয়টা আছে, 4টা, এই 4টা। আবার দন্তন্য যদি বর হয়, এনার ওয়াইফ কয়টা, এই 4টা। খেয়াল করেন, এদের ভিতরে যে সম্পর্কটা সেটা কিন্তু বৈধ সম্পর্ক, সামাজিকভাবে বৈধ। যদি বৈধ হয় তাহলে আমরা সবাই জানি যে স্বামী স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে পারে। ব্যাপারটা খেয়াল করেন যে এনার যেহেতু 4টা ওয়াইফ, ইনি একবার ভালোবেসে এনাকে বুকে জড়িয়ে ধরে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরতে পারে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরতে পারে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরতে পারে। অর্থাৎ এগুলোর সঙ্গে সবসময় কি হবে, মূর্ধন্য হবে। এখন আসেন, হাজব্যান্ড আমরা চেঞ্জ করে দিলাম, মূর্ধন্যর জায়গায় হাজব্যান্ড এখন যদি মূর্ধন্যস্ব হয়, তাহলে ইনিও এনার প্রথম ওয়াইফকে একবার ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে পারে, একবার দ্বিতীয় ওয়াইফকে বুকে জড়িয়ে ধরতে পারবে, আবার তৃতীয় ওয়াইফকে বুকে জড়িয়ে ধরতে পারে, আবার চতুর্থ ওয়াইফকে বুকে জড়িয়ে ধরতে পারে। সম্পর্কটা কিন্তু বৈধ, এই কারণে যখন পাশাপাশি কিংবা যুক্ত অবস্থায় এরা থাকবে তখন বানানটা ভুল হবে না। এখন আসেন, একইভাবে ইনি যদি বিয়ে করে থাকে 4টা, তাহলে ইনি এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে। একই ঘটনা যদি আমরা মূর্ধন্যর জায়গায়, দন্তন্যর জায়গায় দন্তস্ব দেই, তাহলে একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে, একবার এনাকে বুকে জড়িয়ে ধরবে। মনে হয় বোঝা গেল। এখন আসেন, এখানে আর একটু কথা আছে, সেটা হলো এরকম যে যদি আমরা ধরে নিলাম যে এদের সম্পর্কটা হচ্ছে বৈবাহিক, এরা বিবাহ করেছে, এখন এরা হানিমুনে যাবে। কোথায় যাবে, হানিমুনে যাবে। এখন স্বাভাবিকভাবে হানিমুনে যেতে পারে। এখন এনারা দুইজন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব কি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তার মানে এরা চাইলেই বিদেশে কি করতে পারবে না, হানিমুনে যাইতে পারবে না, কিন্তু এরা যাইতে পারবে। কারণ মজার ব্যাপার হচ্ছে, এদের যে ওয়াইফটা আছে এরা বায়না ধরেছে এরা কোথায় যাবে, বিদেশেই যাবে। কারণ এরা বলতেছে আমাদের তো যাওয়া যাবে না, বলছে যে তুমি টাকা দাও আমরা যাব, তোমার যাওয়ার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এরা দুজন তখন এদের শরণাপন্ন হলো যে তোরা দুজন তো বিদেশে যাবি, তোদের ওয়াইফকে নিয়ে আমাদেরগুলোকেও নিয়ে যা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, বাংলাদেশ একটা হচ্ছে ইসলাম প্রধান কান্ট্রি, এখানে মনে করেন জায়েজ না জায়েজ মেলাগুলো ব্যাপার স্যাপার আছে, কিন্তু বিদেশে তো এগুলো নাই। এখন বিদেশে গিয়ে যদি নাই হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন, এরা যখন বিদেশে গেল তখন এই মূর্ধন্য
সরি, মূর্ধন্য এবং মূর্ধন্য শুধু বিদেশে যাবে না, এই দন্ত ন একবার এনার সাথেও যায়, একবার এনার সঙ্গেও ঘুরতে যায়, একবার এনার সঙ্গেও ঘুরতে যায়, একবার এনার সঙ্গেও ঘুরতে যায়। ঠিক একইভাবে দন্তস্ব একবার এনার সঙ্গে যায়, একবার এনার সঙ্গে যায়, একবার এনার সঙ্গে যায়, একবার এনার সঙ্গে যায়। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, বিদেশি ভাষার শব্দে কখনো কি হয় না, বিদেশি ভাষার শব্দে কখনো কি হয় না, বিদেশি ভাষার শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স হয় না। এই কারণে এরা বিদেশে কিন্তু হানিমুনে যাইতে পারলো না। মনে হয় ব্যাপারটা বোঝা গেল। আর একটু কথা বলে নেই, যদি পরীক্ষায় আসে, দেখেন মাস্টার, কোনটা ঠিক, এইটা নাকি এইটা? এখন অনেকেই বলতেছেন যে ট বর্গীয় বর্ণের সঙ্গে তো মূর্ধন্য স হওয়ার কথা, তাহলে এটা ঠিক, কিন্তু না, এইটা ভুল। ঠিক হচ্ছে এইটা। কেন ভুল? কারণ মাস্টার হচ্ছে বিদেশি ভাষার শব্দ, অর্থাৎ ইংরেজি শব্দ। আমরা বলছি ইংরেজি শব্দ বা বিদেশি ভাষার শব্দে কি হয় না, মূর্ধন্যও হয় না, মূর্ধন্য স হয় না। আরও খুব সহজ কিছু উদাহরণ আছে। পোস্ট, পোস্ট অফিস, অফিস বানানেও দন্ত স। আবার আমরা বলি স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, এখানে দেখেন কি আছে, স্টোর কিন্তু ইংরেজি শব্দ, টিওয়ারি স্টোর, এই কারণে এখানে দন্তস্ব আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে শিখাচ্ছি যে দন্তস্ব মূর্ধন্যস্ব জায়গায় দন্তস্ব হবে, কিন্তু আপনারা যখন বাজারে যাবেন, হাট বাজারে যাবেন, দেখবেন ডিপার্টমেন্টাল স্টোর, ফটো স্টার, সবগুলো বানানে কিন্তু মূর্ধন্যস্ব দিয়ে লেখা। প্রত্যেকটা বানানেই কিন্তু ওনারা ভুল লিখেছে। আমাদেরকে অবশ্যই পরীক্ষায় যখন আসবে তখন ওই হাট বাজারের কথা চিন্তা না করে চিন্তা করতে হবে আমাদের বইয়ে কি বলছে, আমাদের নিয়ম কি বলছে, এইটা আমাদেরকে জানতে হবে। এই হলো আমাদের অন্যভাবে পড়ার একটা কৌশল ছিল, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এখন নত্য সত্য বিধানের বাকি অংশটা আমরা একটু আলোচনা করব। দেখেন, নত্য সত্য বিধানের বাকি অংশটার মধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে কি হয়, মূর্ধন্য হয়। ঠিক একইভাবে রি র এর পরে আবার কি হয়, মূর্ধন্য স হয়। ব্যাপারটা খুব ইজি, যদি আপনি এগুলো পারেন তাহলে এগুলো অটো পাবেন। ব্যাপারটা এরকম, দেখেন রি র মূর্ধন্য স এর পরে কি হয়, সব সময় মূর্ধন্য হয়, তাহলে অবশ্যই রি র এর পরে কি হবে, মূর্ধন্য স হবে। এখন আসেন ঋণ, রি এর পরে কি হওয়ার কথা ছিল, মূর্ধন্য। বর্ণ, র বা রেপ, এরপরে কী হওয়ার কথা ছিল, মূর্ধন্য। তারপরে যদি আমি বলি ভূষণ, ভূষণ, মূর্ধন্যস্বর পরে কী হওয়ার কথা ছিল, মূর্ধন্য। একইভাবে রি এর পরে মূর্ধন্যস্ব হবে, র এর পরেও মূর্ধন্যস্ব হবে। যদি আমরা এভাবে বলি যে ঋষি বলা যাবে, আমরা বলতে পারি কি কৃষি বলা যাবে, আবার আমরা বলতে পারি কি বর্ষা। এই যে র আছে, র এর পরে কি হবে, মূর্ধন্যস্ব হবে। এরপরে আসেন 2 নম্বরে আমরা বলছিলাম রি র মূর্ধন্যস্ব এর পরে স্বরধ্বনি, তারপরে মূর্ধন্য। আবার বলছি অন্তস্থ ব হ অনুস্বার, তারপরে মূর্ধন্য। ক বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য, প বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য। আমি যেভাবে লিখছি বইয়ে এইভাবে নাই। বইয়ে বলা হয়েছে রি র মূর্ধন্যস্ব এর পরে স্বরধ্বনি, কমা অন্তস্থ ব হ অনুস্বার, কমা ক বর্গীয় বর্ণ, কমা প বর্গীয় বর্ণের পরে যদি কোনো ন হয় সে নটা অবশ্যই কী হবে, মূর্ধন্য হবে। এখন আসেন এই জিনিসটাকে আমি একটু ভেঙে ভেঙে বলছি। রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি থাকে, তারপরে যদি কোনো ন হয় তাহলে সেটা কি হবে, মূর্ধন্য হবে। এখন আসেন রি র এর পরে স্বরধ্বনি, এই স্বরধ্বনি মানে যে কোনো স্বরধ্বনি, আমাদের যে 11টা বর্ণ স্বরধ্বনি আছে তার যে কোনো একটা হতে পারে, গেল। এখন এই স্বরবর্ণগুলো যদি রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি যদি থাকে তাহলে মূর্ধন্য হবে। যদি স্বরধ্বনি না থাকে তাহলে দেখতে হবে অন্তস্থ ব হ অনুস্বার এগুলোর কোনোটা আছে নাকি, থাকলে তারপরে কি হবে, মূর্ধন্য হবে। তবে যদি এই স্বরধ্বনিও না থাকে, এটাও না থাকে, তখন দেখতে হবে ক বর্গীয় বর্ণ। আমরা জানি ক বর্গীয় বর্ণ 5টা, ক খ গ ঘ উ, এগুলোর কোনোটা আছে নাকি, যদি থাকে তাহলে কি হবে, মূর্ধন্য হবে। যদি সেটাও না থাকে তখন আমাদেরকে দেখতে হবে প বর্গীয় বর্ণ কি, প ফ ব ভ ম আছে নাকি, যদি থাকে তাহলে তারপরে কি হবে, মূর্ধন্য হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এগুলোর পরে স্বরধ্বনি থাকলেই মূর্ধন্য দেবেন, তখন আপনার এদিকে যাওয়ার দরকার নেই। যদি আপনি স্বরধ্বনি না পান তখন এটা খুঁজবেন, এটা না পেলে এটা খুঁজবেন, এটা না পেলে আমরা কি খুঁজবো, এটা খুঁজবো। এটা একটু উদাহরণ দিয়ে বুঝে নেওয়া দরকার। দেখেন আমরা যদি এভাবে বলি কৃপণ, খেয়াল করেন ভেঙ্গে লিখলে পাওয়া যায় ক যোগ রি যোগ প যোগ মূর্ধন্য। খেয়াল করেন আমরা কি বলেছিলাম যে রি এর পরে, রি র মূর্ধন্য স এর পরে যে কোনো স্বরধ্বনি, এখানে রি এর পরে কি স্বরধ্বনি আছে,
নাই। তারপরে আমরা বলছিলাম অন্তস্থ অ, ব, হ অনুস্বার আছে? নাই। তারপরে আমরা বলছিলাম ক বর্গীয় বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, এটার পরে আছে কি? নাই। তারপরে আমরা বলছিলাম প বর্গীয় বর্ণ প, ফ, ব, ভ, ম, এগুলোর যে কোনো একটা থাকলে, দেখেন আপনি রি এর পরে কি আছে? প আছে, তার মানে প বর্গীয় বর্ণ আছে, এই কারণে এখানে কি হবে? মূর্ধন্য হবে। যদি আপনি রি বা র এর পরে সরাসরি স্বরধ্বনি পান তাহলে অধিক যাওয়ার দরকার নেই। যেমন আমরা বলি হরিণ, হ যোগ র যোগ রস্বই যোগ মূর্ধন্য, ভেঙ্গে লিখলে এভাবে পাওয়া যায়। দেখেন রি র মূর্ধন্য স এর পরে আছে, এইটার পরে যে কোনো স্বরধ্বনি আছে রস্বই, তাহলে মূর্ধন্য হবে, তখন আর আপনাকে অত কিছু খুঁজতে হবে না। এই হলো আলোচনা। তাহলে এখানে যেটা ছিল রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, রি র মূর্ধন্য স এর পরে যে কোনো স্বরধ্বনি কিংবা অন্তস্থ ব, হ অনুস্বার কিংবা ক বর্গীয় বর্ণ অথবা প বর্গীয় বর্ণের পরে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। শেষ। এখন আসেন প্র, পরা, পরিনির, এগুলো একটা করে উপসর্গ। প্র, পরা, পরিনির এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। কি উপসর্গ? তৎসম উপসর্গ। এগুলো কেন বলতেছি? কারণ আছে। এই উপসর্গের পরে যদি কোনো নযুক্ত শব্দ হয় এবং সেই নটা অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। বইয়ে দেখবেন নম, নিশ, নি, অ, হন, এইরকম কিছু আরও প্রত্যয় বা এগুলো বলা আছে। মজার ব্যাপার হচ্ছে আমরা তো জানি যে তৎসম শব্দের বানানকে নিয়ে আলোচনা করাই হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধানের কাজ। এগুলো যদি তৎসম উপসর্গ হয় তাহলে এই উপসর্গযুক্ত শব্দগুলোতে যদি কোনো ন হয় স্বাভাবিকভাবেই কী হবে? মূর্ধন্য হবে, কারণ এগুলো তো তৎসম উপসর্গ। এদের কাজেই হচ্ছে তৎসম শব্দ গঠন করা, আর তৎসম শব্দ গঠন মূর্ধন্য এবং মূর্ধন্যর সাহায্যে হবে। তাহলে প্র, পরা, পরিনির এই জাতীয় উপসর্গযুক্ত শব্দে কখনো যদি কোনো ন হয় তাহলে সে নটা অবশ্যই মূর্ধন্য হবে। এত কিছু আলোচনা করার দরকার নেই, ডিটেলস আপনাদের বইয়ে মেলা কিছু বলছে। এরপরে সমাসবদ্ধ শব্দে কখনোই নত্যবিধান খাটে না। সমাসবদ্ধ শব্দে কি খাটে না? নত্যবিধান খাটে না। ত্রিনয়ন, ত্রিনয়ন, এখানে অ থাকলে নর্মালি কি হওয়ার কথা? অন্তস্থ অ থাকলে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে? দন্ত ন হয়েছে, কারণ এটা সমাসবদ্ধ শব্দ। এরকম আরও কিছু উদাহরণ আছে। সর্বনাম, এগুলো আপনারা একটু বই থেকে দেখবেন, খুব সম্ভবত নবম দশম শ্রেণী বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার আপনাদের 31-এ আছে। এখন আসেন, এটা তো আমরা পড়ছি। হ্রস্বইকার এবং হ্রস্বউকার অর্থাৎ ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে সবসময় কি হয়? মূর্ধন্যাস্য হয়। একটু মনোযোগ সহকারে দেখেন, ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে আমাদের উপসর্গ কিন্তু অনেকগুলো আছে। খাঁটি বাংলা আছে 21টা, তৎসম আছে হচ্ছে আপনার 20টা, ফার্সি আছে 10টা, আরবি আছে 6টা, ইংরেজি আছে 4টা, উর্দু আছে হচ্ছে একটা, টোটাল হয় 62টা। এই 62টার ভেতরে যে উপসর্গগুলোতে ইকার কিংবা কি আছে? উকার আছে, ওই উপসর্গযুক্ত শব্দে সবসময় কি হবে? মূর্ধন্যস্য হবে। একটা উদাহরণ দেই, পরিষ্কার, পরি, উচ্চারণ করেন পরি, ই আসে, ইকারান্ত উপসর্গ। অনুষঙ্গ, অনু, উকার আছে, অনুষঙ্গ। এরকম আরও অনেকগুলো আছে। যেমন আমরা বলি সুষমা, সু, উকার, এটা কিন্তু একটা উপসর্গ। তাহলে উকারান্ত উপসর্গের পরে কী হবে? অবশ্যই মূর্ধন্যস্য হবে। এখানে একটা জিনিস ভালোভাবে বলে দেওয়া দরকার। দেখেন আমরা সব সময় বলি সমীভবন, আর একটা আছে বিষমীভবন। একটু খেয়াল করেন, সমীভবন আর একটা আছে কি? বিষমীভবন। বানান দুটো খেয়াল করেন। সমীভবন বানানে কিন্তু দন্তস্ব, কিন্তু বিষমীভবন বানানে আমরা কি দিয়েছি? মূর্ধন্যস্য দিয়েছি। আমরা অনেকেই জানি না কেন হয়েছে। আমাদের বইয়ে কিন্তু পরপর দুইটা আছে, ধ্বনির পরিবর্তন অধ্যায় আছে নবম দশম শ্রেণীর বইয়ের। এখানে দেখেন দন্তস্ব, কিন্তু এখানে মূর্ধন্যস্য কেন হলো? কারণ এই যে বি, এইটা একটা কিন্তু উপসর্গ, বি ইকারান্ত উপসর্গ। আমরা জানি ইকারান্ত উপসর্গের পরে কি হয়? যদি কোনো স হয় সেটা মূর্ধন্যস্য, এই কারণে এই সটা এখানে মূর্ধন্যস্য হয়েছে। এখন আসেন আমাদের এইটা র এর পরে স্বরেয় স্বরেয়া বাদে, কী বাদে? স্বরেয় স্বরেয়া বাদে অন্য কোনো স্বরধ্বনি থাকলে ওই শব্দটাতে কোন স হবে? মূর্ধন্যস্য হবে। কার পরে? র এর পরে। কি কি বাদে? স্বরেয় স্বরেয়া বাদে। তাহলে র এর পরে স্বরেয় স্বরেয়া বাদে বলতে এই দুইটা বাদে বাদ বাকি আরও কয়টা আছে? 9টা আছে। ওই 9টার যে কোনো একটা থাকলে ওই শব্দটাতে কি হবে? মূর্ধন্যস্য হবে। কিন্তু যদি র এর পরে এই দুইটাই থাকে তখন শব্দটাতে কি হবে? দন্ত স হবে। কিভাবে হবে আমরা একটু উদাহরণ দেখব। দেখেন আমরা একটু আগে পরিষ্কার লিখেছিলাম, ওইটাই লিখতে পারি, পরিষ্কার। এই শব্দটাকে যদি আপনি ভাঙ্গাইতে চান, প যোগ র যোগ রস্বই যোগ মূর্ধন্যস্য যোগ ক যোগ আকার যোগ র। তাহলে খেয়াল করেন আমরা বলছিলাম কার পরে? র এর পরে। কি থাকলে?
এই দুইটা বাদে অন্য যে কোনো স্বরধ্বনি থাকলে র এর পরে দেখেন কি আছে, রস্বই আছে, তার মানে এই দুইটা বাদে, এই কারণে এই শব্দটাতে কি হবে, মূর্ধন্য ষ হবে। এখন আসেন পুরস্কার, প যোগ উ যোগ র যোগ স যোগ ক যোগ আকার যোগ র। আপনি খেয়াল করেন র, র উচ্চারণ করেন র, এরপরে কি কোনো রস্বইকার আছে, নাই, কোনো মানে স্বরেয় স্বরেয়া বাদে অন্য কোনো কিছুই নাই। এখানে খেয়াল করেন র, র উচ্চারণ করলে কি আসে, র, অ আসে, তাহলে এখানে কি আছে, অ আছে, এই কারণে এই জায়গাতে কি হয়েছে, দন্ত স হয়েছে। এখন এই শব্দ দুইটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসছে, যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আব্দুর রহিমকে কি করা হলো, পুরস্কৃত করা হলো। বাক্যে পরিষ্কার এবং পুরস্ক বানান দুইটা আন্ডারলাইন করা থাকবে, যে এই লাইনে কোন বানানটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, অথবা দুইটাই ঠিক না দুইটাই ভুল, এইভাবে অপশন থাকবে। তাহলে আমরা আরেকবার বলি, র এর পরে স্বরেয় স্বরেয়া বাদে অন্য যে কোনো স্বরধ্বনি থাকলে কি হবে, মূর্ধন্য ষ হবে, কিন্তু যদি স্বরেয় স্বরেয়ায় থাকে তাহলে কি হবে, দন্ত স হবে। এই আলোচনাগুলো ছাড়াও আরও কিছু কথা আছে, যেমন স্বভাবতই কিছু মূর্ধন্য হয়, আবার স্বভাবতই কিছু মূর্ধন্য স হয়, এগুলো একটু পড়তে হবে। স্বভাবতই মূর্ধন্য হয়, এটার একটা কবিতা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় আছে, আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে খুব সম্ভবত 3 নম্বর নিয়ম কি 4 নম্বর নিয়মে আছে, 4 নম্বরে, চাণক্য মাণিক্য গণ লবণ বাণিজ্যমন বেনুবিনা কঙ্কন কণিকা, এই টাইপের একটা, এই শব্দগুলো আপনারা দেখে দেখে লিখবেন, এইটা সব থেকে বেশি ভালো হয়। এবং ঠিক তার পরের পৃষ্ঠায় অর্থাৎ 32 পৃষ্ঠায় দেখবেন সত্যবিধানের 7 নম্বর নিয়মে বলা হয়েছে যে স্বভাবতই কিছু মূর্ধন্যস্ব শব্দ আছে, খুব অল্প কয়েকটা শব্দ যেগুলো বারবার আসছে, আষাঢ়, মানুষ, ষড়যন্ত্র, পৌষ, ভূষণ, এই টাইপের কয়েকটা শব্দ আছে, এগুলো একটু ভালোভাবে পড়েন। আর ওই বইয়ে দেখবেন আর একটা জ্ঞাতব্য আছে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে যেখানে বলা হয়েছিল যে বিদেশি ভাষা শব্দে কখনো নত্যবিধান খাটে না, আসলে নত্যবিধান সত্যবিধান একটাও খাটে না। আবার ওইখানে আর একটা জিনিস বলা হয়েছে, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি হবে, দন্তস্ব হবে। এটা একটু বলে দেওয়া দরকার সত্যবিধানের ক্ষেত্রে। সংস্কৃত সাত প্রত্যয়, সংস্কৃত সাত প্রত্যয়। এখন আপনারা বলেন সংস্কৃত হলেই তো মূর্ধন্যস্ব হওয়ার কথা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে প্রত্যয়টা আছে, এই প্রত্যয়টা নিজেই কিন্তু সংস্কৃত, এই কারণে এইটাকে আর মূর্ধন্যস্ব বানিয়ে সংস্কৃত করার দরকার নাই। অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, এই বানানগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত, পরীক্ষায় অনেকবার এসেছে নিচের কোন বানানটা ঠিক, অগ্নিস্বাদ নাকি ধূলিস্বাদ নাকি ভূমিস্বাদ, বানানগুলোতে সবগুলোতেই কি হবে, দন্তস্ব হবে। আপনারা সবাই একটু বইটা দেখে নেবেন, 32 পৃষ্ঠায় আছে, অর্থাৎ নত্যসত্য বিধান যে আলোচনা, সেটা আপনারা ক্লাস 9-10 বইয়ের 31 পৃষ্ঠা 32 পৃষ্ঠা, এই দুইটা পেজ পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন, নিরাপদে থাকেন। আগামী ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।